নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি জীববিজ্ঞান, জীববিদ্যা ও মানব কল্যাণ চতুর্থ অধ্যায় সকল প্রশ্ন উত্তর। হ্যাঁ, নবম শ্রেণী ক্লাস 9 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। ইতিমধ্যে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সবাই শেষের দিকে অথবা শেষ করেছো, কাজেই এখন বসে না থেকে পরের যে অধ্যায়গুলি আছে তার বইটিকে ভালো করে বিশ্লেষণ সহ সম্ভাব্য সকল প্রশ্নের সমাধান সহ আমি এই ভিডিওতে বিশ্লেষণ করব। কাজেই তোমরা বসে বসে না থেকে ভিডিও দেখে অনেক কিছু অর্জন করার নিমিষেই তোমরা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই তোমাদের যদি সিলেবাস নিয়ে একটু কথা বলি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমার্কিত 90 মার্কের থাকবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 মার্ক। জীববিদ্যা, মানব কল্যাণ এবং পরিবেশ ও তার সম্পদ। হ্যাঁ, এরপরে বিশেষ দ্রষ্টব্য যেটা দিয়েছে, এর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অন্তর্ভুক্ত 3টি ভাবমূলকও থাকবে। আর পরীক্ষা হচ্ছে, মূল্যায়নের মাস হচ্ছে ডিসেম্বর মাস। যাই হোক, এখানে যদি তুমি প্রশ্ন বিশ্লেষণ দেখো প্রথম অধ্যায় থেকে, কিন্তু তোমার টোটাল মার্ক, হ্যাঁ এখানে কিন্তু দেওয়া আছে যে টোটাল মার্ক 15 মার্কের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে 18 মার্কের, তৃতীয় অধ্যায় থেকে 24 মার্কের, এই যে চতুর্থ অধ্যায় আজকে যে আলোচনা সেখান থেকে 16 মার্কের প্রশ্ন থাকবে এবং পঞ্চম অধ্যায় থেকে 17 মার্কের প্রশ্ন থাকবে, টোটাল 90 মার্কের প্রশ্ন। এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আমি সরাসরি চলে যাব প্রশ্ন অ্যান্সারে। এই ক্লাস 9 জীবনবিজ্ঞান, এটা কিন্তু ছায়া প্রকাশনী যে বইটি আছে সেই বইয়ের পিছনে যে প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্নের আলোকে আসলে তোমরা যে কোনো একটা বই পূর্ণাঙ্গ, হ্যাঁ টেক্সট বইয়ের পিছনে যে প্রশ্ন আছে ভালো করে সমাধান করবে। তারপরে যদি তোমাদের স্কুলে একাধিক রাইটারের বই পড়ায়, অন্যান্য বইয়ের প্রশ্নগুলিও মিলিয়ে দেখবে। আসলে যে কোনো একটা বই সম্পূর্ণ যদি ক্লিয়ার পড়তে পারো তাহলে আসলে সকল বইয়েরই কমপ্লিট একটা তোমার প্রিপারেশন হবে। যাই হোক, দেহ প্রতিরক্ষায় আমরা এমসিকিউ সরাসরি দেখে সাহায্য করি কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়, সেটা হচ্ছে কি ইমিউনোগ্লোবিলিয়ন। তারপরে হচ্ছে মায়ের দেহ থেকে ভ্রূণ যে প্রতিরক্ষা পায় তা হলো কি, তা হলো নিষ্ক্রিয় ইমিউনিটি। তারপরে দেহে যে বিশেষ প্রোটিন প্লাজমা বি কোষ থেকে নির্গত হয় এবং রোগ প্রতিরোধ করে থাকে সেটাকে কি বলে, অ্যান্টিবডি। অর্জিত অনাক্রম্যতার একটি উপাদান হচ্ছে কি, বি কোষ। তারপরে হচ্ছে আমাদের সহজাত অনাক্রম্যতার একটি উপাদান হলো লাইসোজোম। এবং ম্যালেরিয়া ভেক্টরটি হলো কি, এটা হচ্ছে অ্যানোফিলিস মশকি। যাই হোক, এখন যদি তোমাদের একটু দেখি যে মেইন যে বইটা আছে এটা শান্তা প্রকাশনীর বই, জীববিদ্যা ও মানব কল্যাণ। দেখতে পাচ্ছ তোমরা চতুর্থ অধ্যায়, এখানে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, অনাক্রম্যতা মানুষের রোগ 4.1, অনাক্রম্যতার ধারণা, এটা নিয়ে বিশেষ বিশ্লেষণ আছে। তারপরে হচ্ছে অ্যান্টিবডি, 2 নম্বরের যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, হ্যাঁ অনাক্রম্যতা সারাও ইমিউনিটি রেসপন্স। তারপরে এরকম করে 4-এর 1-এর 2 হচ্ছে টিকার ধারণা। তারপরে হচ্ছে তোমার 4-এর 1-এর 3 হচ্ছে মানবদেহে রোগ সৃষ্টিকারী জীবাণু, যেমন ডায়রিয়া, তারপরে ম্যালেরিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, টিটেনাস। তারপরে তোমার ইয়ে হলো যক্ষা, ডেঙ্গু, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি, এইডস অ্যান্ড তোমার গিয়ে হলো ফাইনালি দেখা যাচ্ছে এই তো। তারপরে 4-এর 1-এর 4 ধৌতকরণের বেশ কিছু ব্যাখ্যা তোমার বর্ণনা এখানে আছে। তারপরে হচ্ছে মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা, তারপরে জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা, অণুজীব সার ও জীবসার, তোমার মিথজীবিতা ও ব্যাকটেরিয়া কর্তৃক নাইট্রোজেন সংবন্ধ, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোরাইজা। এই হচ্ছে তোমার টোটালি যে বইয়ের কোন টপিকসগুলি। আমরা এখন প্রশ্ন দেখলেই বুঝতে পারবো কি কি টপিক। টিকা আবিষ্কার করেন কে, টিকা আবিষ্কার এডওয়ার্ড জেনার। টিকা দেওয়ার মূল কারণ কি, টিকা দেওয়ার মূল কারণ হচ্ছে রোগ প্রতিরোধ করা। তারপর কোনটি প্রোটোজয়া ঘটিত রোগ, এটা হচ্ছে তোমার ম্যালেরিয়া। হ্যাঁ, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হচ্ছে তোমার যক্ষা। অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো এপিটোপ। তার সবচেয়ে ভয়ঙ্কর ও মারণ ম্যালেরিয়া হলো কোনটি, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া।
কোষ নির্ভরতা অনাক্রম্যতার প্রধান কোষ হলো টি কোষ। জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করেছিলেন? সেটা হচ্ছে গো বসন্ত। কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয়? এটা পরিবেশ দূষক। তারপরে নিচের কোন সায়ানো ব্যাকটেরিয়া অণুজীব সার তৈরিতে ব্যবহৃত হয়? এটা হচ্ছে তোমার অ্যানাবিনা। ভাম হলো কি? এন্ডোমাইকোরাইজা। তারপরে আকস্মিক খিঁচুনি দেখা দিলে ডাক্তার বাবু নিচের কোন রোগটির সম্ভাবনার কথা বলবেন? এটা ধনুষ্টঙ্কর। হাত ধুলে নিচের কোন রোগটির প্রতিরোধ সম্ভব হয়? ডায়রিয়া। নিচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে কাশি। ব্রেকবোন জ্বর হয় কোন রোগে? এটা হচ্ছে ডেঙ্গু। তারপরে একটি সাব ইউনিট টিকা হলো কোনটি? একটি সাব ইউনিট টিকা হচ্ছে হেপাটাইটিস বি টিকা। দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হলো তোমার কি হলো? ত্বক। কোন ইমিউনোগ্লোবিলিয়নিটি সবচেয়ে বেশি মাত্রায় দেহে পাওয়া যায়? সেটা হচ্ছে আইজিজি। টিকা হলো অর্জিত অনাক্রম্যতার উদাহরণ। এটা হচ্ছে সক্রিয় কৃত্রিম। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত নোজ সেমা হলো কোনটি? ব্যাকটেরিয়া। তারপরে ক্লোস্ট্রিডিয়াম জীবাণুটি কোন রোগের সঙ্গে জড়িত? টিটেনাস। ডেঙ্গু জ্বরের বাহকটি বা ভেক্টরটি কি হলো? এডিস মশা। এরপরে আমরা যদি চলে যাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এটাও কিন্তু ক্লাস 9-এর যে জীবন বিজ্ঞানের ছায়া প্রকাশনী যে বইটি তার পিছনে যে প্রশ্ন দেখবে সেই প্রশ্নের উত্তরের আলোকে। টিটেনাসের জীবাণুটির নাম কি? ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ডায়রিয়ার একটি কারণ লেখো। ভাইরাস সংক্রমণ। ম্যালেরিয়ার জীবাণু কি? প্লাজমোডিয়াম। তারপরে এইডস ভাইরাসটির পুরো নাম কি? একুরিট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তারপর বিশ্বে এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? হেপাটাইটিস ভাইরাস। কোষ নির্ভর অনাক্রম্যতার প্রধান কোষ কোনটি? বিকোষ। তারপর একটি টি কোষের নাম লেখো। সাইটোটক্সিক টি কোষ। ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো। অ্যালকোহল। হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম লেখো। নরোভাইরাস ইনফেকশন। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ভাইরাসের নাম লেখো। বাকুলো ভাইরাস। তারপর জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। ব্যাকিলাস থুরিনজেনসিস। তারপরে অণুজীব সার ব্যবহারে একটি সুবিধা উল্লেখ করো। মাটির উর্বরতা বৃদ্ধি করে। জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি প্রোটোজোয়ার নাম লেখো। এরপর হচ্ছে বিষয়দৃশ্য বেছে লেখো। যে বিকোষ, টিকোষ, আলফা কোষ, অ্যান্টিবডি। এখানে বিষয়দৃশ্য হচ্ছে কি? অন্যগুলি বি এবং টিকোষের মতো লিম্ফোসাইট ধরনের নয়, অর্থাৎ আলফা কোষটা হচ্ছে, আমি যদি বলি আলফা কোষটা ব্যতিক্রম। দেহ প্রতিরক্ষা আইজিজি, বি লিম্ফোসাইট, ব্যাকটেরিয়া। এটার মধ্যে ব্যাকটেরিয়া হচ্ছে বিষয়দৃশ্য, অন্যগুলো দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত। এরপরে ডিপথেরিয়া, নিউমোনিয়া, এইডস, টিটেনাস। বিষয়দৃশ্য টিটেনাস, অন্যগুলো ভাইরাসজনিত রোগ, টিটেনাস ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এরপরে অণুজীব সার পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ হ্রাস, মানব রোগ। এটা হচ্ছে মানব রোগ, এটা বিশেষ দৃশ্য। আমরা যদি বলি মানব রোগ, কারণ মানব রোগ অন্যগুলো পরিবেশ ও জৈবিক নিয়ন্ত্রণ সম্পর্কিত। তবে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টি সম্পর্কে, দ্বিতীয় জোড়টি শূন্যস্থান, উপযুক্ত শব্দ বসাও। বি লম্ফোসাইট, অ্যান্টিবডি, টি লম্ফোসাইট, সাইটোকক্কিস। কোষের মধ্যে যে কোনো একটি দেওয়া থাকবে না, ধরে নাও তোমার লাস্টের এই কোষটি দেওয়া থাকবে না, তোমাদের এটা কিন্তু মুখস্থ লিখতে হবে। তারপরে রাইজোবিয়াম, ফেসিলিও, অণুজীব সার, বেসিলাস থুরিনজিয়েনেসিস এবং জৈবিক নিয়ন্ত্রণ। এখানে কিনা দেখা গেল অণুজীব সারটাই দেওয়া থাকলো না। হেপাটাইটিস যকৃৎ। হেপাটাইটিস কোথায় হয়? যকৃতে হয়। তো যক্ষা কোথায় হয়? ফুসফুসে হয়। এই যক্ষা দিয়ে হয়তো এখানে বক্স দেওয়া থাকবে, এখানে উত্তর লিখতে হবে। ডায়রিয়া হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টির একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। বিসিজি টিকা, ডিপিটি টিকা, কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা টিকাকরণ। তাহলে কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা অন্যগুলো টিকা ও টিকাকরণের সাথে সম্পর্কিত। প্রাথমিক ইমিউন রেসপন্স অনাক্রম্যতার গৌণ ইমিউন রেসপন্স, অ্যান্টিবডি উৎপাদন। উত্তর অ্যান্টিবডি উৎপাদন। অনুকরণগুলো ইমিউন রেসপন্স প্রক্রিয়া সম্পর্কিত। 26 এইডস হচ্ছে হেপাটাইটিস
এ হেপাটাইটিস বি ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ অন্যগুলি নির্দিষ্ট ভাইরাসজনিত রোগ। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, অণুজীব সার, সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশ বান্ধব পদ্ধতি, সুস্থায়ী উন্নয়ন। এরপরে আমরা দেখব নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ, এটাও কিন্তু ক্লাস 9-এর জীববিজ্ঞানের যে ছায়া প্রকাশনী সেখানে। ম্যালেরিয়া ভেক্টর হলো ড্যাশ, অ্যানোফিলিস মশা। প্রথম টিকা আবিষ্কৃত 1996 সালে। অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে এপিটেক বলে। অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে ড্যাশ অ্যান্টিবডি সৃষ্টি হয়। রোগ সংক্রমণ রোধের একটি স্বাস্থ্য বিধি হলো হাত ধোয়া। তারপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ। প্লাজমা কোষ হলো এক প্রকারের বি লিম্ফোসাইট কোষ, সত্য। তার প্রাথমিক ইমিউন রেসপন্স স্মৃতি কোষ তৈরি করে, সত্য। তার রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকরণ একটি জরুরি বিষয়, সত্য। এইডস এবং হেপাটাইটিস বি উভয় ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ, এটা মিথ্যা। এগুলি ভাইরাসজনিত রোগ। ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক হলো কিউলেস মশকি, মিথ্যা। ম্যালেরিয়া বাহক অ্যানোফিলিস, ডেঙ্গু বাহক এডিস মশা। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে এখানে মিলান হয়ে আছে। এইডস হচ্ছে এইচআইভি সক্রিয় অনাক্রম্যতা, জল বসন্তের একবার হওয়া। ডিপথেরিয়া কোরিনো ব্যাকটেরিয়াম জীবিত দুর্বলকৃত টিকা। বিসিজি অধ একক টিকা, হেপাটাইটিস বি টিকা। এবং নিষ্ক্রিয় অনাক্রম্যতা মাতৃগর্ভে ভ্রূণের প্রতিরক্ষা। এরপরে তোমাদের বিভাগ গতে আছে কি এর জীবন বিজ্ঞানের ছায়া প্রকাশনী বইয়ের 4র্থ অধ্যায়ের মানব কল্যাণের ক্ষেত্রে। এখানে অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন কোনো পদার্থ দেহে প্রবেশ করলে দেহের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে অ্যান্টিবডি উৎপন্ন করে। অ্যান্টিজেন সাধারণত প্রোটিন বা পলিস্যাকারাইডের মতো বৃহৎ অণু। তারপরে ইমিউনোগ্লোবিলিয়ন কি? ইমিউনোগ্লোবিলিয়ন হলো এক ধরনের প্রোটিন যা অ্যান্টিবডি হিসাবে কাজ করে এবং দেহে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এটি 5টি প্রধান শ্রেণীতে বিভক্ত: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই এবং আইজিডি। অর্জিত অনাক্রম্যতা কাকে বলে? অর্জিত অনাক্রম্যতা হলো সেই প্রতিরোধ ক্ষমতা যা দেহে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে এবং পুনরায় অ্যান্টিজেনের সাথে সংস্পর্শে এলে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়। সহজাত অনাক্রম্যতা কাকে বলে? সহজাত অনাক্রম্যতা হলো সেই প্রতিরোধ ক্ষমতা যা জন্মগত বিদ্যমান থেকে অ্যান্টিজেনের সাথে প্রথমবার সংস্পর্শে আসার আগেই দেহকে সুরক্ষা দেয়। এটি দ্রুত কাজ করে এবং অ্যান্টিজেনের ধারণ বিচার করে না। তারপরে জেনার এর টিকাকরণ মূলনীতিটি লিখো। জেনারের টিকাকরণ মূলনীতি হলো একটি দুর্বল বা মৃদু অ্যান্টিজেন দেহে প্রবেশ করিয়ে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা, যাতে পরবর্তী সময়ে প্রকৃত জীবাণুর আক্রমণ হলে দেহে প্রস্তুত থাকে এবং দ্রুত তা প্রতিরোধ করতে পারে। হেপাটাইটিস এ রোগের সংক্রমণ পদ্ধতি সম্বন্ধে লেখো। হেপাটাইটিস এ রোগ ভাইরাসটি প্রধানত দূষিত জল বা খাদ্যের মাধ্যমে ভাইরাসটি দেহে প্রবেশ করে। এটি জন্ডিস, পেট ব্যথা এবং বমি প্রভৃতি উপসর্গের কারণ হতে পারে। এইডসের উপসর্গগুলো লিপিবদ্ধ করে। এইডস উপসর্গগুলো হলো দীর্ঘস্থায়ী ক্লান্তি, ওজন হ্রাস, বারবার সংক্রমণ হওয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, জ্বর, ঘাম হওয়া, ত্বকে ফুসকুড়ি হওয়া এবং বিভিন্ন স্নায়ুবিক সমস্যা। কোষ নির্ভর অনাক্রম্যতা কাকে বলে? টি লিম্ফোসাইট দ্বারা পরিচালিত প্রতিরোধ ব্যবস্থা যেখানে কোষগুলো সরাসরি অ্যান্টিজেন বহনকারী কোষ বা সংক্রমিত কোষকে ধ্বংস করে তাকে কোষ নির্ভর অনাক্রম্যতা বলে। তারপরে রস নির্ভর অনাক্রম্যতা কাকে বলে? বি লিম্ফোসাইট দ্বারা পরিচালিত প্রতিরোধ ব্যবস্থা যা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে তাকে রস নির্ভর অনাক্রম্যতা বলে। ধৌতকরণের 2টি গুরুত্ব লেখো। ধৌতকরণ 2টি গুরুত্ব হচ্ছে জীবাণুগুলো ধ্বংস করে, সংক্রমণ রোধ করে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখা। জৈবিক নিয়ন্ত্রণে একটি প্রোটোজোয়া একটি ভাইরাসের গুরুত্ব লেখো। জৈবিক নিয়ন্ত্রণে একটি প্রোটোজোয়া যেমন প্লাজমোডিয়াম পোকামাকড় এবং ক্ষতিকারক কীটপতঙ্গের বিরুদ্ধে প্রাকৃতিক শত্রু হিসেবে কাজ করতে পারে। ভাইরাস যেমন বেসিলাস থুরিনজেনেসিস কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় যা নির্দিষ্ট ক্ষতিকারক কীটপতঙ্গকে ধ্বংস করে। অণুজীব সার কাকে বলে? উদাহরণ দাও। উপকারী অণুজীবেরা সাহায্যে উৎপন্ন যে সার মাটির উর্বরতা বৃদ্ধি করে তাকে অণুজীব সার বলে। উদাহরণ রাইজোবিয়াম, অ্যাজেস্পিরিলাম। তারপর জৈবিক নিয়ন্ত্রণের 2টি সুবিধা। জৈবিক নিয়ন্ত্রণের 2টি সুবিধা হচ্ছে পরিবেশের জন্য নিরাপদ, রাসায়নিক কীটনাশকের মতো ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে না, দীর্ঘস্থায়ী পদ্ধতি, ক্ষতিকারক পোকামাকড় প্রাকৃতিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে। ভ্যাম কি? ভ্যামের গুরুত্ব। ভ্যাম হচ্ছে ভি দ্বারা ভাস্কুলার, এ দ্বারা আর
এয়ারভেসকুলার এবং এম দ্বারা মাইক্রোরাইজা হলো এক ধরনের মাইক্রোরাইজা ছত্রাক যা উদ্ভিদের শিকড়ে বাস করে এবং উদ্ভিদের জল ও পুষ্টি শোষণে সাহায্য করে। এটি উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধৌতকরণে ব্যবহারযোগ্য দুটি উপাদানের নাম ক্লোরিন এবং অ্যালকোহল। নিউমোনিয়া রোগের কারণ, নিউমোনিয়া রোগের কারণ হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়া যা ফুসফুসে সংক্রমণ ঘটায়। তারপরে ডায়রিয়ার লক্ষণগুলি লিপিবদ্ধ করো। ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, বমি বমি ভাব, বমি হওয়া, ডিহাইড্রেশন, পেট ব্যথা ও তলপেট অস্বস্তি। রস নির্ভরতা অনাক্রমতার দুটি বৈশিষ্ট্য লেখো। রস নির্ভর অনাক্রমতার অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে কাজ করে, আর এটি মূলত বি লিম্ফোসাইট দ্বারা পরিচালিত এবং রক্ত অন্যান্য দেহরস অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এরপর বিভাগ ঘ, যেটা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। অনাক্রমতা কি, যক্ষার লক্ষণগুলি শনাক্ত করো। এই প্রশ্নগুলি আমি দিয়ে দিয়েছি, তোমরা বই দেখে সুন্দর করে উত্তরগুলি দেবে। অ্যান্টিজেনের তিনটি বৈশিষ্ট্য, ইমিউনোগ্লোবুলিনের কী জন্য গুরুত্বপূর্ণ, ধৌতকরণ কেন প্রয়োজন, ধৌতকরণ কীভাবে রোগের সম্ভাবনা, তারপরে জৈবিক নিয়ন্ত্রণ কেন দরকার, ব্যাকটেরিয়া, ভাইরাস ও প্রোটোজোয়া থেকে একটি করে জৈবিক নিয়ন্ত্রণ উদাহরণ দাও, অনুজীব সারের সংজ্ঞা দাও, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোরাইজা অনুজীব সারে কী ভূমিকা নেয় তা একটি উদাহরণ দাও। তারপরে টিকাকরণ কেন দরকার, 3 প্রকার টিকার নাম ও উদাহরণ লেখো। অনাক্রমতার প্রকারভেদ আলোচনা করো। টিকা কীভাবে আবিষ্কৃত হয়, অ্যান্টিবডির গঠন আলোচনা করো। একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে যে তিনি যক্ষ্মায় আক্রান্ত, ওই ব্যক্তির কী কী উপসর্গ দেখা যেতে পারে। এই হচ্ছে তোমার টোটালি ছায়াপ্রকাশনী যে বইটি তার উত্তর। এবারে যদি আমি একটু সংক্ষেপে দেখি, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনে পালিত হয়, সিম্বগুত্র উদ্ভিদের মূলে গুটি সৃষ্টিকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম কি, রাইজোবিয়াম। ধানভুট্টো গাছের মূলে কোন মিথজীবিতা ব্যাকটেরিয়া পাওয়া যায়, অ্যাজোস্পিরিলাম। তারপরে ইউনিসেফের পুরো নাম কি, ইউতে ইউনাইটেড, এনে নেশনস, সিতে তোমার নেশন, তারপরে আইতে ইন্টারন্যাশনাল, সিতে চিলড্রেন্স, তারপরে ইমার্জেন্সি ফান্ড। ঠিক আছে। মৃত বা নিষ্ক্রিয় টিকার একটু উদাহরণ দেয়, ইনফ্লুয়েঞ্জা টিটেনাস। জীবাণুটির নাম ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ব্যাকটেরিয়া গঠিত একটু ফুসফুসের রোগ হলো যক্ষা। তারপর যে পোষকের দেহে পরজীবী জীবনচক্রে যৌনজনন ছাড়া অন্য যে কোনো দশা অতিবাহিত হয় তাকে গৌণ পোষক বলে। মটর গাছের মূলে রাইজোবিয়াম। হেপাটাইটিস এ একটি জলবাহিত রোগ। তারপরে বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধের দরকার, যক্ষা রোগের। এমএমআর এর পুরো নাম কি, মিসেলস, মাম্পস, রুবেলা। পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া, পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হলো বেসিলাস থুরিনজিয়েনাসিস। মেলিগ্যানেন্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম, ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ফেলিসোপিরাম। তারপরে এইচএভি দ্বারা কি বোঝানো হয়, এইচএভি দ্বারা হেপাটাইটিস এ ভাইরাসকে বোঝানো হয়। নিউমোনিয়া রোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত, নিউমোনিয়া রোগ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এইডসের পুরো নাম কি, এইডসের পুরো নাম একুরেট ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। ধৌতকরণের প্রধান উদ্দেশ্য এগুলো আমরা দেখিয়েছি, অ্যান্টিজেনের রাসায়নিক এগুলিও দেখিয়েছি। অ্যান্টিবডি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। তারপর রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী কোষ কোনটি, এটা বি লিম্ফোসাইট। ইউনিসেফ কথাটির পুরো নাম বলেছি। অ্যান্টিবডি সৃষ্টি, রোগ প্রতিরোধ করা কোন কণিকার। তারপরে ইমিউনোলজির জনক, ইমিউনোলজির জনক হলো ডক্টর এডওয়ার্ড জেনার। তারপরে এবার 2 নম্বরের প্রশ্ন, নিউমোনিয়া রোগের প্রধান লক্ষণগুলো। নিউমোনিয়া রোগের এটা আমি দেখিয়েছি। ম্যালেরিয়া রোগের উৎসর্গ, এটা আমি বলে দিই। ম্যালেরিয়া রোগের উৎসর্গ হলো প্রথমত প্রচণ্ড শীত করে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। দ্বিতীয়ত 103 ডিগ্রি থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। তৃতীয়ত ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তখন শরীর দুর্বল হয়ে পড়ে, ঘামে পোশাক ভিজে পর্যন্ত যায়। ডেঙ্গু জ্বরের লক্ষণ কি, ডেঙ্গু রোগের লক্ষণ হচ্ছে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় অল্প মাত্রায় জ্বর হয়। দ্বিতীয়ত ক্ষুধামান্দা দেখা যায়। তৃতীয়ত সারা শরীরে ব্যথা অনুভব হয়, অনেক সময় গা হাত পা প্রচণ্ড ব্যথা অনুভব হয়। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির প্রধান দুটি পার্থক্য, এটা আমি দেখিয়েছিলাম। ইমিউনি অনাক্রমতা বলতে কী বুঝো, এটাও আমি দেখেছি। ভ্যাকসিন বা টিকা বলতে কী বুঝো, কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগের জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বা টিকা বলে। রোগ বা ডিজিজ বলতে দেহের গঠনগত কার্যগত অস্বাভাবিকতা যা কিছু চিহ্ন বা লক্ষণ দ্বারা প্রকাশিত হয় তাকে রোগ বা ডিজিজ বলে। এরপরে টিকাকরণের গুরুত্ব, টিকাকরণের গুরুত্ব এখানে দেখে নাও ভালো করে। জৈবিক নিয়ন্ত্রণে একটি প্রোটোজোয়া একটি ভাইরাসের নাম লেখো। এইডসের সংক্রমণ ঘটে কিভাবে, এই রোগ যেভাবে সংক্রমিত হয় তা হলো এইচআইভি রোগীর সঙ্গে অবাধ যৌন সংসর্গ, এইচআইভি পজিটিভ রক্তগ্রহণ, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার ইত্যাদি ব্যবহার করে। এছাড়া মায়ের দেহ থেকে প্লাসেন্টারের মাধ্যমে শিশুর দেহে এইচআইভি সংক্রমিত হয়। এরপর রচনাধর্মী প্রশ্ন, যক্ষা রোগের লক্ষণগুলি আলোচনা করো। যক্ষা একটি বায়ুবাহিত
ব্যাকটেরিয়া গঠিত রোগ। যক্ষা রোগ আক্রান্ত ব্যক্তির নাক, মুখ দিয়ে হাঁচি, কাশি এবং নিঃশ্বাসের সঙ্গে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া বাতাসে ছড়িয়ে পড়ে এবং প্রশ্বাসের সঙ্গে সঙ্গে সেই ব্যাকটেরিয়া নাক, মুখ দিয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে সেই ব্যক্তি যক্ষা রোগে আক্রান্ত হয়। যক্ষা রোগের লক্ষণগুলি হলো রোগীর বারবার জ্বর হয়, আর জ্বর প্রধানত সন্ধ্যার দিকে আসে। রোগী আক্রান্ত জায়গায় ব্যথা অনুভব হয় এবং সারাক্ষণ কাশি হয়, এবং কাশির সঙ্গে সঙ্গে কফ বের হয়, এবং আর অনেক সময় কফের সঙ্গে রক্ত বের হয়। ধীরে ধীরে রোগীর দেহের ওজন কমতে থাকে এবং দেহ শীর্ণকায় পরিণত হয়। তাছাড়া রোগীর খিদে পায় না এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অণুজীব সার বা তোমার বায়ো ফার্টিলাইজার বলতে কি বুঝো? অণুজীব সার ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। যে সক্রিয় গোষ্ঠীর অণুজীব সার যেমন ব্যাকটেরিয়া, শৈবাল এবং ছত্রাক এককভাবে বা সম্মিলিতভাবে পরিবেশের কোনো ক্ষতি করে না করে জমির উর্বরতা বাড়ায়, শস্য ফসল উৎপাদনকারী গাছের পুষ্টি যুগিয়ে তাদের সক্রিয় বৃদ্ধিতে সাহায্য করে, তাদের বলে অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার। ভারতে অণুজীব সারের ব্যবহারের সমস্যা, অণুজীব সার পাওয়া যায় না। তাছাড়া ভারত উষ্ণ জলবায়ুর দেশ, তাই উষ্ণতা বৃদ্ধিতে অণুজীব সার এত দ্রুত বিনষ্ট হয়। ভারতে অণুজীব সারের সম্ভাবনা, জনগণের মধ্যে শিক্ষার অভাবের জন্য সচেতনতা কম। তা সত্ত্বেও বিজ্ঞান ও গবেষণা ঘরের অগ্রগতির সঙ্গে সঙ্গে কোনো জীব সারের ব্যবহারের ভারতবর্ষে ক্রমশ বাড়ছে। অণুজীব সার ব্যবহারের উপযোগিতাগুলো বেশ খরচ কম বলে ক্রমশ এর ব্যবহার দেশে বাড়বে বলে আশা করা যাচ্ছে। মানব কল্যাণ, জীবাণুদের 5টি ভূমিকা। জীবাণু যে আমাদের কেবল ক্ষতি করে তাই না, অনেক সময় জীবাণু আমাদের উপকার করে। মানব কল্যাণে জীবাণুদের উল্লেখযোগ্য কয়টি ভূমিকা করা হলো। প্রথমত, দই, পনির, মাখন, ঘোল ইত্যাদি উৎপাদনের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া কাজে লাগানো হয়। দ্বিতীয়ত, বিভিন্ন ফলের রস, খেজুর রস ইত্যাদি গেজিয়ে মদ উৎপাদন করা হয়। গেজানোর জন্য বিভিন্ন রকম জীবাণুর ব্যবহার করা হয়। তৃতীয়ত, নানা রকম অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করতে বিভিন্ন রকমের জীবাণুর ব্যবহার। চতুর্থত, যক্ষা, কলেরা, প্লেগ, টিটেনাস, হুপিং কাশি ইত্যাদি ভ্যাকসিন তৈরি করতেও কী করা হয়? মৃত বা জীবিত জীবনদের ব্যবহার করা হয়। এরপরে আমার সংক্ষিপ্ত কিছু এবং সামগ্রিক চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি হতে পারে সেগুলি আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলি এতক্ষণে আলোচনার মধ্যে এই প্রশ্নগুলি কিন্তু চলে এসেছে। তোমরা ভালো করে দেখে নাও, কোথাও সত্য মিথ্যা আছে, কোথাও শূন্যস্থান আছে। ফাদার অফ ভাইরোলজি কাকে বলা? স্টানলি। কোনটি? উলেক্স, মশা, কিউলেক্স মশাবাহিত রোগ নয়, ফাইলেরিয়াসিস। হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতি হয়? যকৃৎ। এগুলি কিন্তু আমি আগেই পড়েছি। তারপরে একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাজোলা একটি জৈব সার, ইহা আসলে একটি কি? ফার্ন। নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ নয়? আর্থাইটিস। তারপরে এরকম করে কিন্তু টোটালি 155টি প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি। শূন্যস্থান লকোজ ড্যাশ রোগের আরেক নাম টিটেনাস। তারপর বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালিত হয়? 7 এপ্রিল। বিষাক্ত পদার্থের ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটির নাম টিটেনাস। মানুষের দেহে প্লাজমোডিয়ামের সংক্রমণ ঘটে কোন রোগে? ম্যালেরিয়া রোগে। মাম্পস নামক রোগটি ঘটে কিসের দ্বারা? ভাইরাস দ্বারা। স্ত্রী এডিস দ্বারা বাহিত রোগটির নাম ডেঙ্গু। এইডস রোগে ভাইরাস HIV ভাইরাস। তারপরে ক্যাপসিডবিহীন ভাইরাস কাকে বলা হয়? ভাইরোসয়েড। তারপর ব্যাকটেরিয়া কোন ট্রান্সকর্ষণ পদ্ধতি আবিষ্কার করেন? লেডারবার্গ জিন্ডার। তারপর ব্যাকটেরিয়া ফাস। এরকম করে কিন্তু অনেক প্রশ্ন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। যখন একজোড়া বৃত্তাকার ব্যাকটেরিয়া একত্রে থাকে তখন তাকে কি বলে? ডিপ্লোকক্কাস। লং জয়ের অন্য নাম কি? লং জয়ের অন্য নাম টিটেনাস। এরকম করে আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে? 4 ফেব্রুয়ারি। নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? পোলিও। তারপর ঘুম রোগের বাহক নিম্নের কোনটি? সিসি মাছি। তারপরে নিম্নের কোন রোগটি অদ্য প্রাণী ঘটিত? ম্যালেরিয়া। TMB ভাইরাসের আবিষ্কারক কে? স্টানলি। এরকম করে কিন্তু অসংখ্য প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। তোমরা একটু ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে MMR এর পুরো নাম কি? মিসেলস, মামস, রুবেলা। নিউমোনিয়া রোগে এরকম করে দেখো 80 নম্বরে অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডি যুক্ত থাকে তাকে কি বলে? এপিটোপ। তারপরে লিম্ফোসাইটের পরিণতিতে সাহায্যকারী হরমোনটি কি? থাইমোসিন। 86 নম্বর চলছে। 90 সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণুর নাম কি? ক্লোরোপ্লাস্ট। এরকম করে টোটালি এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে আশা করি আর কোনো প্রশ্নের সমস্যা তোমাদের হওয়ার কথা না। ধানের পাতা দাগ রোগের কারণ কি? ছত্রাক। আলুর কালো হৃদয় রোগের কারণ কি? অক্সিজেনের অভাব। ব্যাকটেরিয়াকে প্রথম আবিষ্কার করেন লিওন হুক।
তারপরে হচ্ছে তোমার বিসিজি টিকা কোন রোগ, এটা হচ্ছে তোমার যক্ষা রোগের জন্য। এমএমআর এর পুরো নাম। এভাবে করে আমি টোটালি 155টি প্রশ্ন দিয়েছি। অ্যান্টিজেনের দুটি ধর্মের নাম লেখো। অ্যান্টিজেন, এটা 22 নম্বর। অ্যান্টিজেনের দুটি ধর্ম হলো এরা প্রধানত প্রোটিন এবং অ্যান্টিজেনের প্রজাতি নির্দিষ্ট আছে। অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে কি বলে? যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে এপিটোপ বলে। হ্যাঁ, ইউনিসেফ কথাটির পুরো নাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন তারপরে কি মিশন ফান্ড, এটা অনেকবার বলেছি আমি, কাজে আর বলবো না। তারপরে এই যে এখানে দেখো ইউনাইটেড, আবার বলতেছি, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। হ্যাঁ, টিটেনাস জীবাণুটির কস্ট্রিডিয়াম টানি। এরকম করে টোটালি তোমরা এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম হলো তোমার অ্যাকুয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। যাই হোক, এখানে টোটালি তোমার 56টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই 56টি প্রশ্ন পাশাপাশি যদি পড়ো তাহলে আশা করি আর তোমাদের আর সমস্যা হবে না। যাই হোক, ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। তোমরা ভিডিওটি দেখার পূর্বে ভালো করে বইটি প্র্যাকটিস করে তারপরে কিন্তু ভিডিওটি দেখবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।